হচ্ছে না ঢাকা দক্ষিণ সিটির নতুন 18টি ওয়ার্ডের নির্বাচনও। কাউন্সিলরদের মেয়াদ নির্দিষ্ট হওয়ার আগেই তফসিল ঘোষণা করায় এই জটিলতা। একের পর এক নির্বাচন স্থগিতের জন্য কমিশনকে দুষছেন বিশেষজ্ঞরা। অত্যন্ত শক্ত ভূমিকা নেওয়া দরকার। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কোনো না কোনোভাবে কোর্টে গিয়ে একটা জট পাকিয়ে দেওয়া, এটাতে কিছু লোকের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এখন তো সরকারি দলও দায়িত্বটা ইলেকশন কমিশনের উপর চাপাচ্ছে, অন্য দলও ইলেকশন কমিশনের উপর চাপাচ্ছে। কারণ কতগুলো ছোট ছোট মিস্টেক, ভুল, যেগুলো ভুল করার কথা নয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি সাজিদ রাজু। শপথ নিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা। নগরীর উন্নয়নে নবনির্বাচিতদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় অস্ত্র প্রদর্শনকারী যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী। শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। 6 মাসের মধ্যে ডাকসু নির্বাচন দেয়ার আদালতের নির্দেশনায় মিশ্র প্রতিক্রিয়া ছাত্র সংগঠনগুলোর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা নিয়ে সংশয়, আশাবাদী শিক্ষাবিদরা। যশোর রোডের শতবর্ষী গাছগুলো কাটার নির্দেশের উপর 6 মাসের স্থিতাবস্থা হাইকোর্টের। সংরক্ষণে নির্দেশ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল। এবং প্রাইভেট হাসপাতালের মুনাফার বলি প্রসূতিরা। 6 বছরে সিজারিয়ান বেড়েছে 19%। জবাবদিহিতার আওতায় আনার তাগিদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সংযুক্ত নতুন 18টি ওয়ার্ডের নির্বাচনও স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। সীমানা সংক্রান্ত জটিলতা, ভোটার তালিকা চূড়ান্ত না করা এবং নির্বাচনের পর কাউন্সিলরদের মেয়াদ কত হবে এ সংক্রান্ত আইনি জটিলতা নিরসনের আগেই তফসিল ঘোষণা করায় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদিন। আগামী 26 ফেব্রুয়ারি দক্ষিণ ও উত্তর সিটির 36টি ওয়ার্ড সহ ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে গতকাল ঢাকা উত্তরের উপনির্বাচন 3 মাসের জন্য স্থগিত করেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ। ঢাকা উত্তরের সিটি নির্বাচন স্থগিতের কারণ হিসেবে কমিশনের দূরদর্শিতার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ও এর দায় এড়াতে পারবে না বলে মত তাদের। আর এই নির্বাচন আটকে গেলে আসন্ন 5 সিটি নির্বাচন সহ জাতীয় নির্বাচনেও বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন তারা। তফসিলের পর থেকেই উত্তরের সিটি নির্বাচন নিয়ে দামাদল শুরু হয় ঢাকা উত্তরে। অনেকটা ঢাকঢোল পিটিয়ে নিজেদের প্রার্থী মনোনয়ন দেয় প্রধান দুই রাজনৈতিক দল। দুই দলের প্রস্তুতি যখন সম্পন্ন তখন ভোটার তালিকা হালনাগাদ না করে নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন স্থগিত করেন আদালত। সরকারের সদিচ্ছা থাকলেও নির্বাচন কমিশনের পদক্ষেপের কারণেই এই নির্বাচন হয়নি বলে মত বিশ্লেষকদের। এখন তো সরকারি দলও দায়িত্বটা ইলেকশন কমিশনের উপর চাপাচ্ছে, অন্য দলও ইলেকশন কমিশনের উপর চাপাচ্ছে। কারণ কতগুলো ছোট ছোট মিস্টেক, ভুল, যেগুলো ভুল করার কথা নয়। ইসির যেহেতু লিগ্যাল অ্যাডভাইজার আছে, ইসি লিগ্যাল অ্যাডভাইজার দিয়ে দেখা উচিত ছিল যে এখানে কোনো সমস্যা আছে কিনা নির্বাচন করার ক্ষেত্রে। এটা হয়তো ইসির ইয়ে ছিল, কিন্তু দায়িত্বটা কিন্তু মূলত যেগুলোর কারণগুলো বলা হয়েছে সেই কারণগুলো লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি দূর করতে হবে। তারা মনে করেন ঢাকা উত্তর সিটির নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ও পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ব্যর্থতার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে, যা আগামী সিটি ও জাতীয় নির্বাচনের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা তাদের। শিডিউল ডিক্লেয়ার করার পরে এটা সম্পূর্ণ দায়িত্ব কমিশনের। কাজে কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো পলিটিক্যাল পার্সন বা কোনো আদার ইনস্টিটিউশন এর দায়িত্ব নেবে না। যেগুলো অর্জন রংপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকার এটার কারণে সেটা ব্যর্থ হয়ে যেতে পারে। তারপরে আবার সিটি কর্পোরেশন নির্বাচন আছে সামনে, এগুলোর নিয়ে মানুষের সন্দেহ ঘনীভূত হয়ে যাবে এবং সেটার প্রভাব পড়বে গিয়ে সর্বশেষ নির্বাচনটা। নতুন নির্বাচনী এলাকা যুক্ত হওয়ায় হাইকোর্টের রিটের প্রেক্ষিতে 16 জানুয়ারি 3 মাসের জন্য নির্বাচন স্থগিত করে দেন আদালত। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল নয় বলে ঢাকা উত্তরের উপনির্বাচন নিয়ে বিএনপি বিভ্রান্তিমূলক কথা বলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। রংপুরে থার্ড হয়েছে, তারপরে কারচুপি হয়েছে এবং ডিফারেন্স 33,000 আর যে জিতছে তার 1,60,000। ঢাকা উত্তরে নির্বাচনকে স্থগিত করছে হাইকোর্ট একটি রিটের পরিপ্রেক্ষিতে, সেইটা নাকি রাজনীতি। তার মানে এখানে হাইকোর্টের প্রতি, বিচারের প্রতি তাদের কোনো শ্রদ্ধাভক্তি নাই। এইসব বক্তৃতার উত্তর দেওয়াটা কোনো ভদ্রলোকের উচিত হবে না, সেই জিনিস সম্বন্ধে কিছু বলতে চাই না। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগ কিছুটা হতাশ বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে কুমিল্লা নোয়াখালী সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএনপি নেতারা দলের আস্থা অর্জনে সরকার বিরোধী বক্তব্য দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমরা কাউন্সিলর পর্যন্ত ঠিক করেছি, যদি আমাদের এখানে কোনো এই বিষয়টা নিয়ে আমরা যদি জানতাম যে আদালত এটা স্থগিত করতে পারে, তাহলে আমাদের এত কষ্ট করা তো দরকার ছিল না। আমাদের প্রার্থীর ইমেজ ক্লিন, জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী আমরা দিয়েছি এবং এতে আমরা একটু হতাশ হয়েছি। কে কত বেশি সরকার বিরোধী বক্তব্য রাখতে পারে সেই প্রতিযোগিতা বিএনপির নেতাদের মধ্যে আপনি লক্ষ্য করেছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি 80% ভোটে জয়লাভ করবে বলে দাবি করেছেন দলটির নেতারা। বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তারা। এছাড়া বিএনপিকে সরকার ভয় পায় বলেই বেগম জিয়াকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন। জিয়া রহমানের দলকে আওয়ামী লীগ ভয় পায় বলে আমাদের উপরে এইভাবে, আমাদের নেত্রীর উপরে এইভাবে নির্যাতন নিপীড়ন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বলেছেন একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের মাধ্যমে হবে। আজকে নির্বাচন দিয়ে দেখুন না, একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন, 80% মানুষ এই বিএনপিকে ভোট দেবে। সুতরাং এই অচলায়তন আমাদেরকে ভেঙে ফেলতে হবে। আর আমরা কোনো মতেই এই গণতন্ত্র বিরোধী শক্তিকে ক্ষমতায় দেখতে চাই না। পদত্যাগ করুন, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন এবং জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করুন। সন্ধ্যার সময় আরো থাকছে। চট্টগ্রামে ছুরিকাঘাতে স্কুল ছাত্র হত্যার ঘটনায় 5 কিশোর গ্রেফতার। মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতেই ভাতিজাকে খুন করে চাচা, জানালো পিবিআই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতীতের মতো আর যেন কেউ দুর্ভিক্ষে কষ্ট না পায় সেই লক্ষ্যে অব্যাহতভাবে উত্তরবঙ্গের উন্নয়নে কাজ করছে তার সরকার। সকালে নিজ কার্যালয়ে রংপুর সিটি কর্পোরেশনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। সিটির উন্নয়নে সরকারের গৃহীত প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নে ভূমিকা রাখতে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত গেল 21 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় মেয়র হিসেবে নির্বাচিত হন জাতীয় পার্টির মুস্তাফিজার রহমান মুস্তফা। প্রধানমন্ত্রীর কাছে শপথ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এরপর একই অনুষ্ঠানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর কাছে শপথ নেন সিটির নবনির্বাচিত কাউন্সিলররা। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে অব্যাহতভাবে কাজ করছে তার সরকার। অতীতে যেটা ছিল বৃহত্তর রংপুর, ওই এলাকায় মঙ্গা এলাকা ছিল। আল্লাহ রহমতে আওয়ামী লীগ সরকার আসার পর সেই মঙ্গা নাই, মঙ্গা আমরা দূর করতে পেরেছি। এখনো আমাদের অনেক কাজ বাকি, যে ওখানে কোনো মানুষ গরিব থাকবে না, গৃহহারা থাকবে না, প্রত্যেকটা মানুষের জন্য ঘরবাড়ি করে দেব। এ সময় সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমি আশা করি যে আপনারা জনগণের সেবা করবেন এবং সার্বিক উন্নয়নের কাজ করবেন। আপনারা জানেন যে রংপুর সিটি কর্পোরেশন শুধু করে দিনই, কর্পোরেশন করার পর মানে রংপুর একটা আলাদা বিভাগ করেছে এবং সেই বিভাগের সার্বিক উন্নয়নে
একটা বিভাগীয় যা যা প্রতিষ্ঠান থাকা দরকার সেটাও কিন্তু আমরা জায়গা নির্ধারণ করে প্রকল্প নিয়ে সেই কাজও আমরা শুরু করেছি, কাজে এই উন্নয়নের কাজটা যেন ভালোভাবে চলে। এরপর ভিন্ন আনুষ্ঠানিকতায় নিজ ত্রাণ ও কল্যাণ তহবিলের জন্য বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী। চেক হস্তান্তর অনুষ্ঠানে অনুদান দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ 20 সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। সবশেষে প্রধানমন্ত্রীর কাছে পূর্বাচল 300 ফিট রাস্তার পাশের নির্মিতব্য খালের নকশা হস্তান্তর করেন সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত বিভাগ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আবারও 23, 24 ও 25 জানুয়ারি আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করেছেন আদালত। রাজধানীর বকশীবাজারের অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান এই তারিখ দেন। দুপুর 12টায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার উপস্থিতিতেই অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অপর আসামি শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী অ্যাডভোকেট আহসানুল্লাহ। বিকেল 3টা পর্যন্ত আদালতে যুক্তি উপস্থাপন শেষে বিচারক আবারও যুক্তি উপস্থাপনের তারিখ দেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা জানান, ফৌজদারি আইনে রাজনৈতিক মামলা করা হয়েছে, এই মামলার কোনো আইনি ভিত্তি নেই মন্তব্য করে বেগম জিয়া ও অন্য আসামিরা খালাস পাবে বলে আশা প্রকাশ করেন তারা। এদিকে দুদকের আইনজীবী জানান, ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাৎ করেছেন বেগম খালেদা জিয়া। আগামী তারিখেও এ মামলার 2 আসামি শরফুদ্দিন আহমেদ ও কাজী সলিমুল হক কালামের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন তার আইনজীবী। এটা ফৌজদারি আইনের আবরণে একটা রাজনৈতিক মামলা, চাপ সৃষ্টি করে রাখা যাতে করে তিনি সুন্দর করে ভালো করে নির্বাচনে প্রচারণা যাতে কাজ করতে না পারেন। এই মামলা এতদিন চললো কি করে? দুদকের যিনি চেয়ারম্যান ছিলেন মামলার সময় তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল হাসান মাসুদ চৌধুরী। চেয়ারম্যান থাকা অবস্থায় দুদকই তখন ইল্লিগাল হয়ে গেছে এবং পরবর্তীতে ওই গভর্নমেন্টের যত কার্যক্রম সেটা সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করে দিয়েছে ইল্লিগাল। ইটস অ্যাবসলিউটলি কনডাক্টেড। ওনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা নেই। এই মামলাটা করা হয়েছে তহবিল তসরুফের জন্য, অর্থ আত্মসাতের জন্য, প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত ট্রাস্ট গঠন করার জন্য। 6 মাসের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়ার আদালতের নির্দেশনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো। তবে রায়কে স্বাগত জানিয়ে 6 মাসের কর্মপরিকল্পনা তৈরি করার প্রস্তুতি নিচ্ছে তারা। আবার অতীত অভিজ্ঞতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা নিয়ে সংশয় রয়েছে তাদের। শিক্ষাবিদদের অভিমত, খুব শিগগিরই ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন। পারমিতা হিমের রিপোর্ট। 28 বছর ধরে অকার্যকর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। ডাকসু নির্বাচনের দাবিতে বিভিন্ন সময় হয়েছে আন্দোলন, হয়েছে অনশন। তবে হাইকোর্টের নির্দেশনার পরে ডাকসু নির্বাচন নিয়ে আশার সঞ্চার হয়েছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে ডাকসু নির্বাচন নিয়ে নানা হিসেব নিকেশ করছেন ছাত্রনেতারা। আবার অতীত অভিজ্ঞতার নিরিখে সংশয় প্রকাশ করছেন কেউ কেউ। বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন এই আয়োজন করবে, বাংলাদেশ ছাত্রলীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে, এখন হয়তো একটা ছাত্র সংগঠনের প্রতিনিধি, তখন আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আমরা কাজ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমার মনে হয় না যে তারা নির্বাচন দিবে, কিন্তু নির্বাচন যদি দেয়, তারা যদি 1 পা আগায়, আমরা 100 পা আগাবো। ডাকসু নির্বাচনের দাবিতে সবসময় সোচ্চার ছিল বিশ্ববিদ্যালয়ের বাম সংগঠনগুলো। তাদেরও প্রত্যাশা, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরি করবে। ডাকসু নির্বাচন হওয়ার জন্য হাইকোর্ট রায় দিতে হচ্ছে, এটা বরঞ্চ লজ্জা আকারে নিয়ে নির্বাচনটা খুব দ্রুত নিয়ে আসা উচিত আর কি। যেই আইনকে দেখিয়ে উত্তরের মেয়র ইলেকশন আপনারা স্থগিত করে রেখেছেন, সেই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনটা দিয়ে দেন। একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা নির্বাচন সেটা সম্পন্ন হবে, সেটা আমরা প্রত্যাশা করি। হাইকোর্টের রায় সেটা শুভ একটা দিক নিয়ে আসে, কিন্তু ছাত্রদেরকে আসলে মাঠে থেকে তাদের আন্দোলনটা আদায় করে নিতে হবে। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন হাইকোর্টের এই নির্দেশনাকে ইতিবাচকভাবেই দেখছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুত ডাকসু নির্বাচনের পদক্ষেপ নেবে বলে মনে করেন তিনি।
সরকার চেয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আদালতও নির্দেশ দিয়েছেন। এখন অপেক্ষমান থাকতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে ডাকসু নির্বাচন করে। তবে সুলক্ষণ হলো বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য রেজিস্ট্রার গ্রাজুয়েট নির্বাচন করেছেন এবং আমি আশা করছি তিনি ডাকসু নির্বাচনও করবেন। 2012 সালে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার 6 মাসের মধ্যে ডাকসু নির্বাচনের ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। উপাচার্যের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। বেলা 2:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান এসে তাদের দাবির সঙ্গে কথা জানানোর পর উপাচার্য চলতি মাসে ফল প্রকাশের আশ্বাস দেন। জানুয়ারির মধ্যে ফল প্রকাশের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 সরকারি কলেজ। অধিভুক্তির পর থেকে কখনো পরীক্ষা, কখনো ফলাফল, এসব নিয়ে লেগেই রয়েছে বিতর্ক। 1 বছর পরও ফলাফল হয়নি অনার্স দ্বিতীয় বর্ষের। তাই অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফল জানুয়ারির মধ্যে প্রকাশ সহ মোট 5 দফা দাবিতে বৃহস্পতিবার দুপুর 12টায় নীলক্ষেত মোড় অবরোধ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এলেও আন্দোলন চালিয়ে যাবার কথা জানান তারা। কয়েক দফায় আমরা বিসি মহোদয়ের সাথে দেখা করছি, বারবার তার কাছ থেকে আমরা আশ্বাস পাইছি। ফাইনাল পরীক্ষা অলরেডি 1 বছর ক্রস করেছে, কিন্তু এখনো আমরা আমাদের রেজাল্টটা পাইনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3rd ইয়ার পরীক্ষা রেজাল্ট দিছে, বাট আমাদের এখন পর্যন্ত আমাদের দ্বিতীয় বর্ষের রেজাল্টও দেয় নাই। 2 ঘন্টা পর শিক্ষার্থীদের দাবির মুখে সেখানে উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়ে স্বল্পতম সময়ের মধ্যে পরীক্ষার ফল ঘোষণার কথা জানান তিনি। 25শে ফেব্রুয়ারির মধ্যে এবং যতটুকু আমি অগ্রগতি অর্জন করেছি আশা করি তারও আগে যেতে পারবো। এদিকে 25 জানুয়ারির মধ্যে দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সময় সংবাদ। নারায়ণগঞ্জের সংঘর্ষের ঘটনায় যারা অস্ত্র প্রদর্শনকারী তিনি যে দলেরই হোক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিকে ভিডিও দেখে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। গত মঙ্গলবার নারায়ণগঞ্জের প্রধান সড়কের ফুটপাত থেকে হকার উচ্ছেদের জেরে সংসদ সদস্য শামীম ওসমান ও সিটি মেয়র আইভির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় মেয়র আইভি সহ বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় অস্ত্রধারী নিয়াজুলকে নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। এরই প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অস্ত্র প্রদর্শনকারী যে দলেরই হোক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। যারা অস্ত্র দেখিয়েছে, যারা নিজের হাতে আইন তুলে নিয়েছেন তাদের ব্যবস্থা অবশ্যই হবে এবং আমরা সেগুলি খতিয়ে দেখছি কারা করেছে, তাদের ভিডিও ফুটেজ দেখে তাদের ধরার জন্য আমরা প্রচেষ্টা নিচ্ছি এবং কি কারণে তুললো এর পুরোপুরি একটা ইনকোয়ারি আমরা করছি। আমরা কেউকে ছাড় দেই না, কেউ যেই আইন ভঙ্গ করবে তার ব্যবস্থা অবশ্যই হবে। এদিকে সংঘর্ষের সময় অস্ত্র ব্যবহারকারীদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক। জিডি করে এটা ইনকোয়ারি চলছে। বৈধ আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার অথবা অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার যদি কেউ করে থাকে এবং করেছে, আপনারা দেখছেন ভিডিও ফুটেজে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা চলমান আছে। মেয়র সাহেব সিদ্ধান্ত যেটা জানিয়েছেন যে বঙ্গবন্ধু সড়ক ব্যতীত অন্যান্য যে সড়কগুলো আছে সেই সড়কে সাময়িকভাবে যদি হকাররা বসে তাহলে সিটি কর্পোরেশনের এই বিষয়ে কোনো আপত্তি নাই। সংঘর্ষের 2 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভির পায়ের আঘাত চিহ্নিত হয়েছে এবং আগামী 24 ঘন্টার আগে শঙ্কামুক্ত বলা যাবে না বলে জানিয়েছেন তার চিকিৎসক। শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় আইভি ধানমন্ডির ল্যাব-8 হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা জানান নিম্ন রক্তচাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক আইভির চিকিৎসার জন্য হাসপাতালে 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ সময় ডাক্তার বরেন চক্রবর্তী সাংবাদিকদের জানান, মেয়রের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর তার পায়ে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কিছুটা সুস্থ হলেও 24 ঘন্টার আগে তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। এদিকে দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদকের নির্দেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম
আইভির অসুস্থতার খবর শুনে তাকে দেখতে আসেন। আমরা সাথে সাথে একটা ইসিজি করছি এবং ইসিজি করে দেখছি যে ম্যাডামের এই মুহূর্তে কোনো প্রকট হার্ট অ্যাটাক হয়নি, কিন্তু একটা ইসিজি দেখে কখনো বলা যায় না যে হার্ট অ্যাটাক হয়েছে কি হয়নি। আমরা সিরিয়াল ইসিজি করব। তারপরে ওনার একটু আঘাতের চিহ্ন আছে শরীরে, তাই আমরা ভাবছি যে ওনার যেহেতু বমি হয়ে এই জিনিসটা শুরু হয়েছে যে নিউরোলজিক্যাল কিছু কিনা। আমরা সাথে সাথে একটা বোর্ড করছি, আমরা 5 জনে এই বোর্ডে ছিলাম, এই 5 জনে বোর্ড নিয়ে আমরা সমন্বিতভাবে একটা চিকিৎসা দিচ্ছি। রাজধানীর পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলায় র্যাবের অভিযানে নিহত 3 জঙ্গির মধ্যে আরো 2 জনের ছবি প্রকাশ করেছে সংস্থাটি। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে অভিযানের 3 দিন পর মেজবাহ নামে এক জঙ্গির ছবি ও পরিচয় প্রকাশ করে র্যাব। সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, মেজবাহর প্রোফাইলে বেশ কিছু ছবি তারা পেয়েছেন, যার 2টি ছবি নিহত বাকি 2 জনের চেহারার সঙ্গে মিল রয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। 12 জানুয়ারি পশ্চিম নাখালপাড়ায় রুবি ভিলায় র্যাবের জঙ্গি বিরোধী অভিযানে 3 জন মারা যায়। শুধু পিকচারগুলি পেলে তো আর হবে না, ইনফ্যাক্ট আমরা হয়তো এটা দিয়ে দিব যে এরা তো কোথাও না কোথাও অবস্থান করছিল, এদের কোনো নিকট আত্মীয় স্বজন আছে অথবা যে সকল বাসায় তারা অবস্থান করছিল, তারা যদি আমাদেরকে কোনো তথ্য দিতে পারে তাদের ব্যাপারে, তাদের ঠিকানার ব্যাপারে অথবা তাদের অ্যাক্টিভিটিসের ব্যাপারে, তাহলে মনে হয় যে আমরা যে অভিযানগুলি আমরা ক্রমাগত করে যাচ্ছি সেই অভিযানের সফলতার দিকে আরও আমরা আমাদের। মাত্র 6 বছরে সিজারিয়ানের সংখ্যা বেড়েছে 19%। প্রায়শই চিকিৎসক ও প্রাইভেট হাসপাতালের মুনাফার কাছে বলি হচ্ছে প্রসূতি মায়েরা। স্বাস্থ্য ঝুঁকি ও আর্থিক ক্ষতির পাশাপাশি নানান জটিলতায় পড়তে হচ্ছে দেশের লাখো নবজাতক ও প্রসূতি মাকে। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার সমাধানে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে অবশ্যই কঠোর জবাবদিহিতার আওতায় আনতে হবে, যদিও তেমন কোনো পরিকল্পনা নেই স্বাস্থ্য অধিদপ্তরের। খলিলুর রহমানের ছবিতে দেখুন মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদন। ভুল চিকিৎসায় মেয়ের মৃত্যুর দুর্ঘটনা আজও মানতে পারছেন না মা। গেল বছর ঢাকার নবাবগঞ্জের পাড়াগ্রাম হাসপাতালে প্রসব বেদনা নিয়ে ভর্তি হয়েছিলেন নুরুন্নাহার। ডাক্তার আসবে বলে আশ্বাস দিয়ে কর্তব্যরত নার্সরাই নুরুন্নাহারের শরীরে অস্ত্রোপচার চালিয়েছিলেন। হাসপাতাল মালিকের মুনাফার লোভ আর কর্তব্যরতদের অন্যায় সিদ্ধান্তের কাছে নুরুন্নাহারের সাথে বলি হয় ফুটফুটে নবজাতকও। যে বলতেছে ডাক্তার আসতেছে, অমুক জায়গায় আছে, এত মিনিট লাগবে বা 1 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা লাগবে, যে এরপরে অপারেশন শুরু হবে, কিন্তু তারা সেটা দেরি না করে তারা নিজেরাই অপারেশন করছে। দেশের অধিকাংশ হাসপাতালেই নানান ভয়ভীতি দেখিয়ে বাধ্য করা হচ্ছে সিজারিয়ানে। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতাল কর্তৃপক্ষের প্ররোচনায় আল্ট্রাসোনোগ্রামেও দেখানো হচ্ছে মিথ্যা তথ্য। নরমাল প্রসবে প্রবল ইচ্ছা থাকায় কেউ কেউ বেঁচে গেলেও অর্থ ও শারীরিক ক্ষতির শিকার হচ্ছেন অধিকাংশরাই। ডাক্তার আমার বলছে যে প্রেশার বেশি, এখন যদি সিজার না করা যায় তাহলে মা ও শিশু দুজনের ক্ষতি হবে। ডাক্তার বলছে আপনারা সিদ্ধান্ত নেন, বাবু অসুস্থ হয়ে যেতে পারে, বেশি লেট করলে তারপর আমরা সিদ্ধান্ত নিচ্ছি সিজার করার। 2টা হাসপাতাল থেকে বলছে সিজার না করাইলে বাচ্চার ক্ষতি হবে। পরে আমরা অন্য হাসপাতালে গেছি, রিপোর্ট দেখে বলছে কোনো সমস্যা নাই, পরে আমার বাচ্চা নরমালই হয়েছে। স্বাস্থ্য বুলেটিনের সবশেষ জরিপে গেল 6 বছরে দেশে সিজারিয়ানের হার বেড়েছে প্রায় 3 গুণ। বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালগুলোতে এই হার 83%, অর্থাৎ সবচেয়ে বেশি। এই একই কারণেও গেল 6 বছরে প্রসবকালীন মাতৃমৃত্যু হার প্রতি লাখে 2 জন করে বেড়ে দাঁড়িয়েছে 196-তে। কিছু কিছু ক্লিনিক তাদের কাজই হচ্ছে এই এজেন্ট দিয়ে রুগী ধরে এনে ডাক্তার নিয়ে যায়, তাও আবার ওই মনে করেন উইকেন্ডে। ডেফিনেটলি উই ডোন্ট ওয়ান্ট আননেসেসারি সিজার। যারা পলিসি মেক করেন ওদের ঠিক করতে হবে সত্যি সত্যি ওনারা চান কিনা। তবে সিজারিয়ানের হার কমাতে শিগগিরই উপজেলা হাসপাতালগুলোতে ধাত্রীবিদ্যার ওপর প্রশিক্ষণপ্রাপ্ত 600 নার্স নিয়োগের আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করবে এরকম প্রায় আমরা 70টি উপজেলা মিডওয়াইফারি দ্বারা আমরা নর্মাল ডেলিভারি করাচ্ছি। নর্মাল ডেলিভারি যখন ওই উপজেলাগুলিতে বাড়বে, সঙ্গে সঙ্গে ওই উপজেলাগুলিতেও সিজারিয়ান সেকশনের রেটটা কমে যাবে। দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে প্রায় 10 লাখ সিজারিয়ান হচ্ছে। অস্বাভাবিক সিজারিয়ান বন্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ। যশোর রোডকে 4 লেনে উন্নীত করতে গিয়ে সেখানে থাকা শতবর্ষী গাছ কাটার ক্ষেত্রে 6 মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এর ফলে আরো 6 মাস রক্ষা পেল যশোর রোডের ঐতিহাসিক গাছগুলো। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রিট আবেদনের শুনানি নিয়ে রুল সহ এ আদেশ দেন। গত 6 জানুয়ারি যশোর শহর থেকে বেনাপোল পর্যন্ত রাস্তার দুই পাশে থাকা গাছগুলো কাটার সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টে করা রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত। যশোর শহর থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল পর্যন্ত সড়কটির দুই পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি গাছ যেন নানা ইতিহাসের সাক্ষী। সম্প্রতি এই রাস্তাটিকে 4 লেনে উন্নীত করতে দুই পাশে থাকা গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এই খবর প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন সর্বস্তরের মানুষ। বুধবার গাছ কাটার সিদ্ধান্তের বিষয়টি আদালতের নজরে এনে রিট আবেদন করেন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। রিটের শুনানি নিয়ে শতবর্ষী গাছ কাটার ক্ষেত্রে 6 মাসের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন আদালত। আদালত শুনানি শেষে 2 সপ্তাহের রুল জারি করে এই গাছ কাটার উপরে গাছ সংরক্ষণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না এবং ফোরলেন তৈরি করার ক্ষেত্রে গাছগুলো সংরক্ষণ ক্ষেত্রে ফোরলেন তৈরি করার কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মে রুল জারি করেছেন এবং আগামী 6 মাসের জন্য এই গাছ কাটার উপরে স্থিতি অবস্থা দিয়েছেন, অর্থাৎ 6 মাসের মধ্যে এই গাছগুলো আর কেউ কাটতে পারবে না। এদিকে উন্নয়নের স্বার্থে রিটের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তবে আদালতের এই আদেশ বহাল থাকলে গাছ কাটা হবে না বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সরকার নিশ্চয়ই রাস্তা বড় করতে চাইলে তো গাছ কাটার প্রয়োজনই হবে। তো আদালত যদি এই অবস্থানে অনড় থাকেন, যদি মনে করেন যে গাছ কাটতে দেওয়াই হবে না, তো নিশ্চয়ই সরকার অন্যরকমভাবে চিন্তা করবে। সংবিধানের 18A ও পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে সরকারের দায়িত্ব পরিবেশ সংরক্ষণ করা। গাছ পরিবেশের অন্যতম উপাদান, তাই গাছগুলো কাটা হলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ছুরিকাঘাতে স্কুল ছাত্র আদনান নিহতের ঘটনায় 5 কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যার কথা স্বীকার করেছে তারা। এদিকে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দুপুরে কোতোয়ালি থানায় মামলা করেছেন নিহতের বাবা। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে আদনানকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে অংশ নেয় 5 কিশোর। এর মধ্যে সাব্বির নামে একজন লাঠি দিয়ে আদনানকে রাস্তায় ফেলে দেওয়ার পর মহিন নামে অপর এক কিশোর তাকে ছুরিকাঘাতে হত্যা করে। বিভিন্ন এলাকায় অভিযানে গ্রেপ্তার 5 কিশোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এই তথ্য দিয়েছে। এদিকে আদনান হত্যা 2 দিন পর তার বাবা আদনান আক্তারুল আজম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এই সময় সুষ্ঠু বিচারের দাবি জানান তার স্বজনরা। বিচার না হয় তাহলে নেক্সট এরা আসামিরা অন্যরা উৎসাহ এবং ওরাও উৎসাহিত হবে। আমরা চাই যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যেন এরকম ঘটনা যেন আর না ঘটে। সাব্বির ইয়াকে লাথি মেরে আদনানকে ফেলে দেয়, তখন পিছন দিক থেকে দৌড়ে চলে আসে, মহিন চলে আসে। আদনান উঠে দৌড় দেওয়ার সময় সে একটা সিএনজির সাথে বাড়ি হয়, তখন পিছন দিক থেকে আইসা মহিন তাকে ছুরিকাঘাত করে। তখন ওইখান থেকে তারকে ঝাপড়াঝাপটি করে ধরে রাখার চেষ্টা করে, সে দূরে রাস্তা পার হয়ে ইয়ার দিকে চলে আসে, জামাল খানের দিকে চলে আসে এবং ওইখানে এসে সে কাছ থেকে সামনে পড়ে যায়। এর আগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর চকবাজার এলাকা থেকে মুনতাসিরকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি থেকে মহিন, সাব্বির, সাইদ ও আরমানকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। মহিনকে আমরা আটক করছি ফটিকছড়ি থেকে, একই জায়গায় তারা 4 জন ছিল এবং এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছুরি, সেই ছুরিও তার স্কুল ব্যাগ তার সাথে ছিল, সেখান থেকে আমরা উদ্ধার করি। মহসিন কলেজ মাঠ, ওখানে ওরা মূলত খেলাধুলা করতো এবং 7-8 দিন আগে ওদের মধ্যে একটা দ্বন্দ্বের ঘটনা ঘটে। গত মঙ্গলবার বিকেলে নগরীর জামাল খান আইডিয়াল স্কুলের সামনে কলেজিয়েট স্কুলের 9ম শ্রেণীর ছাত্র আদনানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে স্কুল ছাত্র আদনান হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কলেজিয়েট সহ বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থীরা প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়। এ সময় শিক্ষকরা উপস্থিত ছিলেন। দ্রুত আদনানকে হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করে শিক্ষার্থীরা, নইলে এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে বলে শঙ্কা জানায় তারা। মৌলভীবাজারে চাঞ্চল্যকর আরিফ হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই।
পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে চাচা ইয়াকুব আলী পরিকল্পিতভাবে ভাতিজা আরিফকে হত্যা করেছে বলে জানিয়েছে পিবিআই। দুপুরে শহরের পিবিআই কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, 2017 সালের 24শে জুন সন্ধ্যায় শ্রীমঙ্গলের হাজিপুর গ্রামে পুকুরের পানি ব্যবহার করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। প্রতিপক্ষকে ফাঁসাতে আহত প্রতিবন্ধী ভাতিজা আরিফকে সদর হাসপাতালে সিএনজি অটোরিকশায় করে নেয়ার পথে কুপিয়ে হত্যা করে চাচা ইয়াকুব আলী। তবে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে নিহতের বাবা আরবেশ আলী প্রতিপক্ষের 18 জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে 15 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। 3 জন আসামির নাম চার্জশিট থেকে বাদ দেয়ায় আদালতে নারাজি দেন মামলার বাদী। পরে মামলাটি পুনরায় তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত। পিবিআই এর তদন্তে আরিফকে প্রতিপক্ষ নয়, নিজ চাচা হত্যা করেছে এমন তথ্য বেরিয়ে আসে। জুনায়েদ, বেলাল, তোফায়েল একটা সিএনজি আনে মৌলভীবাজার থেকে, তারা শ্রীমঙ্গল থেকে তারা তোফায়েল দা কিনে। পরবর্তীতে ওই সিএনজির মধ্যেই বেলাল এবং জুনায়েদ ভিকটিমকে প্রথমে পায়ের রক কেটে পরবর্তীতে মাথায় এবং ঘাড়ে আঘাত করে কোপ দিয়ে, এবং পরবর্তী সর্বশেষ যখন ভিকটিম মারা যাচ্ছিল না তখন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হচ্ছে না ঢাকা দক্ষিণ সিটির নতুন 18টি ওয়ার্ডের নির্বাচনও। আদালতের কপি পাওয়ার পর সিদ্ধান্ত আবারও জানালো ইসি। শপথ নিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা। নগরীর উন্নয়নে নবনির্বাচিতদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। নারায়ণগঞ্জের সংঘর্ষের ঘটনায় অস্ত্র প্রদর্শনকারী যেই হোক ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনাক্তের চেষ্টা পুলিশের, চিকিৎসার জন্য ঢাকায় আইভি। 6 মাসের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়ার আদালতের নির্দেশনায় মিশ্র প্রতিক্রিয়া ছাত্র সংগঠনগুলোর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা নিয়ে সংশয়, আশাবাদী শিক্ষাবিদরা। এবং যশোর রোডের শতবর্ষী গাছগুলো কাটার নির্দেশের উপর 6 মাসের স্থিতাবস্থা হাইকোর্টের। সংরক্ষণে নির্দেশ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।